বন্ধুরা, দক্ষিণ এশিয়ার আকাশে সবসময় যুদ্ধের দামামা বাজছে। 2026 সালের সামরিক শক্তিতে কে এগিয়ে, বাংলাদেশ নাকি মিয়ানমার? গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ রিপোর্ট এসেছে এক বিরাট চমক। আজ আমরা দেখব দুই প্রতিবেশী দেশের সামরিক শক্তির আসল রূপ, অর্থনৈতিক দিক থেকে এবং সামরিক দিক থেকে আসলে কোন দেশ সেরা, এবং 2026 সালে এসেও বাংলাদেশ মিয়ানমারকে হারাতে কতটুকু সক্ষম। বাস্তবে বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ লাগলে আসলে কে জিতবে? তো প্রথমে শুরু করি গ্লোবাল ফায়ার পাওয়ার 2026 র্যাঙ্কিং দিয়ে। 2026 সালে মিয়ানমার সামরিক শক্তিতে বিশ্বে 35তম অবস্থানে। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান অবস্থান 37তম। তবে ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশ ছিল 35তম অবস্থানে। বিএনপি সরকার আসার পরপরই বাংলাদেশ সামরিকভাবে পিছিয়ে যায়। এ থেকে বোঝা যাচ্ছে বিএনপি সরকারের সামরিক শক্তি বাড়ানোর কোনো ইচ্ছাই নেই। আপনি যে দলই করুন না কেন, দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কিছু করতে হবে। তবে যে দল সামরিক শক্তি বাড়াতে চায় না, সেই দল দেশের কল্যাণ কিভাবে চায় আমি সেটাই বুঝি না। 2025 সালে আমরা 35তম অবস্থানে ছিলাম, আর 26 সালে এসে 37তম অবস্থানে হয়ে গিয়েছে। তাহলে রাজনৈতিক নেতাদের মুখে উন্নয়ন কথাটা আসছে কিভাবে? আসল উন্নয়নই তো সামরিক উন্নয়ন বোঝায়। আপনার কাছে কোটি কোটি টাকা থেকে কি লাভ যদি আপনার ঘর বাড়ি না থাকে, বা কেউ এসে হঠাৎ করে আপনাকে ডাকাতি করে চলে যায়? আপনার টাকাও থাকতে হবে, আপনার নিরাপত্তাও থাকতে হবে। তো এই সরকার আসলে কি উদ্দেশ্যে এসেছে আমি বুঝতে পারলাম না। সামরিক সরকারের কোনো অগ্রগতি আমার চোখে পড়ছে না। তো যাই হোক, বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সবসময় 2-3 ধাপের ব্যবধানই থাকে। এবার দেখা যাক দুই দেশের জনসংখ্যা শক্তি। বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 17 কোটি, বিপরীতে মিয়ানমারের জনসংখ্যা মাত্র 6 কোটি। যুদ্ধে জনশক্তি বাংলাদেশের সবথেকে প্লাস পয়েন্ট। 2026 সালে বাংলাদেশের সামরিক ব্যয় প্রায় $3.5 বিলিয়ন, আর মিয়ানমারের সামরিক ব্যয় প্রায় $2.8 বিলিয়ন। তো দেখতে পেলেন মিয়ানমারের থেকে বাংলাদেশের সামরিক বাজেট অনেক বেশি। তবে বাজেট বেশি হলেও অস্ত্র কিন্তু মিয়ানমারই বেশি কিনে। আমাদের বেশিরভাগ বাজেট সেনাবাহিনীর বিল্ডিং, ইনফ্রাস্ট্রাকচার এবং তাদের বেতন ভাতাতেই চলে যায়। আমরা নাকি এতগুলো টাকাতে অস্ত্রই কিনতে পারি না। আর এদিকে মিয়ানমার বছরে $2.8 বিলিয়ন দিয়ে প্রতিনিয়ত চীনের কাছ থেকে অস্ত্র কিনে যাচ্ছে। তারা প্রতিনিয়ত শক্তিশালী ফাইটার জেট কিনছে, আর আমরা এদিকে টিভির টকশোতে বলছি আমাদের 71-এর চেতনা আছে। সংসদে দাঁড়িয়ে বলছে যে আমরা 71-এ যুদ্ধ করেছি, আমরা মুক্তিযোদ্ধা, কেউ পারবে না আমাদের দেশকে হারাতে। মিয়ানমারের সেনাবাহিনী যখন আমাদের মারতে আসবে তখন আমরা বলবো আমরা 71-এ যুদ্ধ করেছি, আমরা মুক্তিযোদ্ধা, আর এটা শুনে তারা আমাদের কাছে সারেন্ডার করে দিবে। এটাই হচ্ছে আমাদের চেতনাধারী অস্ত্র। অস্ত্র কিনতে বাংলাদেশের না টাকার সমস্যা, না আমাদের সেনাবাহিনী অস্ত্র চালাতে পারে না। আমরা আসলে বাধ্য হয়ে আছি কারো ওপরে। কেউ বললে তখন আমরা অস্ত্র কিনবো। আমরা সবসময় কারো মতের জন্য অপেক্ষা করে থাকি। তো যদি এবার নজর দিই দুই দেশের সেনাবাহিনীর দিকে, তাহলে স্থলবাহিনীতে দুই দেশের রয়েছে বিশাল সেনাবাহিনী। বাংলাদেশের সক্রিয় সেনা সংখ্যা প্রায় 2,40,000, বিপরীতে মিয়ানমারের সক্রিয় সেনা সংখ্যা 2,28,000 এবং রিজার্ভ সৈন্য 19,000। তবে বাংলাদেশের রিজার্ভ সংখ্যা অনেক বেশি। বাংলাদেশের রিজার্ভ সংখ্যা প্রায় 70 লক্ষ। ট্যাঙ্ক শক্তিতে মিয়ানমার বর্তমানে বেশ এগিয়ে রয়েছে। মিয়ানমারের কাছে রয়েছে 1040টির বেশি ট্যাঙ্ক, তবে বাংলাদেশের হাতে রয়েছে মাত্র 320টি ট্যাঙ্ক। তবুও সেগুলো পুরাতন ট্যাঙ্ক, মানে নতুন করে বাংলাদেশ আর কোনো ট্যাঙ্ক ক্রয় করেনি। আর্মড ভেহিকেল দুই দেশের প্রায় সমান সমান। বাংলাদেশের হাতে আর্মড ভেহিকেল আছে প্রায় 11,500টি, আর মিয়ানমারের হাতে রয়েছে প্রায় 11,000। বাংলাদেশ এবং মিয়ানমারের আর্টিলারিতে হাড্ডাহাড্ডি লড়াই। বাংলাদেশের হাতে আছে 500টির মতো শক্তিশালী আর্টিলারি, তবে মিয়ানমারের কাছে এই সংখ্যা প্রায় 1600টির ওপরে। রকেট প্রজেক্টরের সংখ্যা মিয়ানমারের সংখ্যাগতভাবে অনেক বেশি। মিয়ানমারের কাছে আছে 1500টি রকেট প্রজেক্টর, কিন্তু বাংলাদেশের হাতে আছে মাত্র 100টি আধুনিক রকেট সিস্টেম। এখন আসা যাক আকাশ পথে শ্রেষ্ঠত্ব কার। প্রথমে বলে দিই মিয়ানমারের বিমান বাহিনী শক্তিশালী অ্যাজ কম্পেয়ার টু বাংলাদেশ। মিয়ানমারের বিমান বাহিনীর কাছে বর্তমানে প্রায় 331টি বিমান আছে। অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে মাত্র 212টি বিমান আছে। মিয়ানমারের তুরুপের তাস হচ্ছে তাদের শক্তিশালী SU-30 ফাইটার জেট। এছাড়া মিয়ানমারের বহরে আছে MiG-29 এবং J-7 বিমান। মিয়ানমারের SU-30-র বিপক্ষে বাংলাদেশের কোনো শক্তিশালী যুদ্ধ বিমান নেই। বাংলাদেশের কাছে
8টি MiG-29 রয়েছে, তবুও 4টি রয়েছে বেলারুশে আর 4টি সার্ভিসে। তবে সেগুলো তৃতীয় প্রজন্মের যুদ্ধবিমান। এখন চলছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। তাহলে একবার ভাবুন, পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান আর তৃতীয় প্রজন্মের যুদ্ধবিমানের মধ্যে কত টেকনোলজি গ্যাপ থাকতে পারে। মানে তৃতীয় প্রজন্মের যুদ্ধবিমানে কোনো স্টিল প্রযুক্তি নেই, কিন্তু পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান আপনার চোখের সামনে দিয়ে উড়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। আর পৃথিবীর কোনো রাডারে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে ধরতে পারবে না। তো বাংলাদেশের ফরজের ওপর ফরজ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করা। ফরজ এ কারণেই বললাম, কারণ কথায় আছে যান বাঁচানো ফরজ। যতদিন না বাংলাদেশ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ডেলিভারি পাচ্ছে, ততদিন বাংলাদেশ কোনোভাবেই সুরক্ষিত নয়। মিয়ানমারের কাছে আছে 86টি চপার, বাংলাদেশের কাছে আছে 67টি আধুনিক হেলিকপ্টার। এখন আসা যাক ড্রোন শক্তি এবং আকাশ প্রতিরক্ষা। আধুনিক যুদ্ধে ড্রোনের ভূমিকা অপরিসীম। 2026 সালে বাংলাদেশ ড্রোন শক্তিতে ব্যাপক উন্নতি করেছে। বাংলাদেশের হাতে আছে তুরস্কের তৈরি শক্তিশালী বাইরাক্তার TB2 ড্রোন। এই ড্রোন নিখুঁতভাবে শত্রু লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অপরদিকে মিয়ানমারও কিন্তু বসে নেই, তারা মূলত চীনের তৈরি রেইনবো এবং CH সিরিজের ড্রোন ব্যবহার করে থাকে। এবার আসা যাক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিকে। তো প্রথমেই বলে দিই, বাংলাদেশের কাছে তেমন কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই, শুধুমাত্র একটা নামে আছে, মানে থাকতে হবে তাই আছে। বাংলাদেশ বর্তমানে LY-80 এবং FM-90 মতো সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করছে, যেগুলো একেবারে শর্ট রেঞ্জের মিসাইল। এগুলো স্বল্প দূরত্বে বাংলাদেশকে রক্ষা করতে পারবে। তবে মিয়ানমারের কাছে কিন্তু শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে। মিয়ানমার ব্যবহার করছে রাশিয়ার তৈরি S-125 এবং প্যাচেরো এয়ার ডিফেন্স সিস্টেম। এবার আসা যাক সমুদ্র যুদ্ধে। সমুদ্রের লড়াইয়ে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার উদীয়মান শক্তি। শুধুমাত্র নৌবাহিনীর দিক থেকেই বাংলাদেশ কিছুটা এগিয়ে আছে। বাংলাদেশ নৌবাহিনী একটি পূর্ণাঙ্গ 3 ডাইমেনশনাল ফোর্স। বাংলাদেশের মোট নৌযানের সংখ্যা বর্তমানে প্রায় 121টি। তবে অপরদিকে মিয়ানমারের হাতে যুদ্ধজাহাজের সংখ্যা প্রায় 240টি। বাংলাদেশের হাতে আছে 7টি শক্তিশালী ফ্রিগেট এবং মিয়ানমারের হাতে ফ্রিগেট রয়েছে 6টি। করভেটের দিক থেকে বাংলাদেশ অনেক এগিয়ে। বাংলাদেশের করভেট আছে 6টি আর মিয়ানমারের কাছে করভেট যুদ্ধজাহাজ আছে 3টে। তবে সাবমেরিন শক্তিতে মিয়ানমার এগিয়ে। বর্তমানে মিয়ানমারের কাছে 3টি সাবমেরিন রয়েছে। অন্যদিকে বাংলাদেশের কাছে শুধুমাত্র 2টি সাবমেরিন রয়েছে। সামরিক সরঞ্জাম ছাড়াও ভৌগোলিক অবস্থান বড় ভূমিকা রাখে। মিয়ানমারের আয়তন বাংলাদেশের চেয়ে 5 গুণ বড়, কিন্তু বাংলাদেশের অর্থনীতি মিয়ানমারের চেয়ে অনেক বেশি স্থিতিশীল। বাংলাদেশে প্রতি বছর এত কোটি টাকা পাচার হয়। এত বিশাল ধনী ব্যক্তিরা বেগমপাড়ায় বাড়ি বানিয়েছে। প্রধানমন্ত্রীর চাকরের 400 কোটি টাকা। এত লুটপাটের পরও বাংলাদেশের অর্থনীতি শক্তভাবে দাঁড়িয়ে আছে। দেখুন, সব মিলিয়ে বাংলাদেশের মানুষের যে মনোভাব বা বাংলাদেশের মানুষের যে সাহস, তা কিন্তু মিয়ানমারের জনগণের নেই। আমাদের রক্তে কিন্তু বিপ্লব আছে। 10 জন মিয়ানমারের বিপক্ষে বাংলাদেশের একজন নাগরিকই যথেষ্ট। তো বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ লাগলে সেনাবাহিনী তো পরের ধাপে থাকবে, বাংলাদেশের মানুষই বুক পেতে দিবে। ইতিহাস ঘেটে দেখুন, যুদ্ধে বাঙালি সবসময় সেরা। তাছাড়া বিভিন্ন রিপোর্টে শোনা যাচ্ছে বাংলাদেশ আরো 4টি সাবমেরিন চায়নার কাছ থেকে কিনছে। আর মিয়ানমার রাষ্ট্রটি স্থিতিশীল নয়, তাদের দেশে গৃহযুদ্ধ চলছে। মিয়ানমারের বিভিন্ন রাজ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছে। সর্বশেষ সেনা অভ্যুত্থানের মাধ্যমে সেটা গৃহযুদ্ধে পরিণত হয়েছে। প্রতিদিনে মিয়ানমারের কোনো না কোনো রাজ্যে তাদের সেনাবাহিনী মারা যাচ্ছে কিংবা কোনো না কোনো যুদ্ধ অস্ত্র হারাচ্ছে। তারপরও মিয়ানমার যে বাংলাদেশের উপরে আক্রমণ করবে না, এটা কোনোভাবে বলা যায় না। তো বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে যুদ্ধ লাগলে কোন দেশ জিতবে, আপনার মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন।